রাত কটা বাজে তার ঠিক নেই। অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে একরকম নেশা লেগে যায়। নিতাইয়ের ঘুম ভেঙে যাচ্ছে বারবার। একটা অস্বস্তি হচ্ছে কীরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটি গুটি হয়ে শুয়ে কুঁই কুঁই শব্দ করছে। নিতাই চেঁচিয়ে উঠলে, এই যা যা। যদিও সে ভালো করেই জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না। এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায়? নিতাই জানালা দিয়ে আকাশের দিকে তাকালো একবার। বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই। আজ আর কেউ আসবে না মনে হয়। নিতাই আর সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময় বিষ্ণু ডোমটা এক ছিলিম গাঁজা সেজে এনে বলেছিল, একটু পেশাব করে দেবেন নাকি বাবু? এই বিষ্ণুর মুখে বাবু ডাকটা বড় মধুর লাগে। এই দুনিয়ায় নিতাইকে খাতির করে না কেউ, শুধু বিষ্ণুই তাকে ওই নামে ডাকে। বিষ্ণুটাও যেন কোথায় চলে গেছে। এই সময় আর এক ছিলিম গাঁজা পেলে মন্দ হতো না। নিতাই এই মফস্বল শহরের ঘাটবাবু। তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কি না দেখে নেওয়া, আর মিউনিসিপ্যালিটির 2 টাকা ফি আদায় করা। এই রকম বৃষ্টি বাদলার দিনে নিতাই বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না। কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে। কিন্তু সন্ধ্যের পর বৃষ্টিটা এতই জোরে পড়তে শুরু করেছে যে সে বাড়ি আর যেতে পারেনি। নিতাই একটা বিড়ি ধরালো। চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই, কিন্তু ঘুমোইতে আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক। ইস, যদি বিষ্ণুটা থাকতো এ সময়। হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল। বলো হরি, হরি বলোই হাঁক দিচ্ছে। নতুন কেউ মরা নিয়ে এলো নাকি? নিতাই ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে। নিতাই ভাবল, আমি কেন বেরোবো? সে নিজের টেবিলে গ্যাট হয়ে বসে থাকবে। আসুক না, ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল, ওরা কেউ এলো না। আর কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। কৌতূহলে নিতাই বেরিয়ে এলো। বৃষ্টিটা আকস্মাৎ ধরে এসেছে। আকাশে গুড়ি গুড়ি করে পড়ছে। তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যায়। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। নিতাই একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, ডমটম কাউকে দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। নিতাই ভুরু কুঁচকে বলল, ব্যবস্থা করে নিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি? সেটা আবার কি? বাহ, যে কোনো মরা এনেই আপনারা পুড়িয়ে ফেলবেন? এ কি বেওয়ারিশ কারবার নাকি? লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল, ঠিক আছে, রেজিস্ট্রি করে নিন। ক টাকা লাগবে?
লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা 10 টাকার নোট বার করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। নিতাই সবার দিকে একবার চোখ বুলোলো। কেউই তার চেনা নয়। এইরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক। নিতাই মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো। একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে। শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবুর দয়া মায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। নিতাই জিজ্ঞাসা করলো, কি হয়েছিল? কলেরা, হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে। লোকটা খুব দুঃখের ভাব দেখিয়ে ফুপিয়ে উঠল। তারপর 10 টাকার নোট দুখানা এগিয়ে দিয়ে বললেন, নিন, বৃষ্টি ধরে এসেছে, চটপট কাজ শুরু করে ফেলি। নিতাই বলল, ডোম না এলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা? ও, আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো। নিতাই এবার গম্ভীরভাবে বলল, কই দেখি ডাক্তারের সার্টিফিকেট। যে লোকটা এগিয়ে এসে কথা বলছিল সে যেন চমকে গেল। তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কিরে, ডাক্তারের সার্টিফিকেটখানা কার কাছে রাখলি? এই যা, সেটা বোধহয় ফেলে এসেছি। নিতাই কড়া হয়ে বলল, ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এখনই নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? নিশ্চয়ই। আরে, আপনি 20 টাকা রাখুন না। টাকার কথা পরে, আগে সার্টিফিকেট দেখান। আর একজন পকেটে হাত দিয়ে বলল, ও, এই তো সার্টিফিকেট আমার কাছেই রয়ে গেছে। লোকটি পকেট থেকে একটা কাগজ বের করে দিল। তাতে কিছু লেখা ছিল, এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এটা কি? এটা তো কিছুই পড়া যাচ্ছে না। ও, জলে ভিজে গেছে, কি করব? তা বললে তো চলবে না। রুগী কিসে মরলো সেটা তো খাতায় লিখতে হবে। বললাম তো, কলেরায়। আপনার মুখের কথায় তো হবে না, ডাক্তারের লেখা চাই। লোকটি আবার এগিয়ে এসে নিতাইয়ের হাতে নোট দুখানা গুজে দিয়ে বলল, কেন ঝামেলা করছেন? খাতায় যা হোক কিছু একটা লেখা নিন না। নিতাই হাত সরিয়ে নিয়ে বলল, ওসব চলবে না। নিতাইয়ের কথাটা মানে লেগেছে। সেই ঘাটের বড়বাবু, তার একটা মাত্র পেট, সে টাকা পয়সার পরোয়া করে না। তাকে কিনা ঘুষ দিতে আসা। নিতাই নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলল। তারপরেই একটা আর্তচিৎকার করে ফেলল সে। এ কি? এটা কি? মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালা ফালা করে চেরা। কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখে নিতাই অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার ওরাও তাকে কুপিয়ে কুপিয়ে কাটবে। এরপর সে তার মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো। লোকগুলোর দিকে তাকিয়ে দেখলো
আশ্চর্য রকম লোকগুলোর মুখগুলো সব পাল্টে যাচ্ছে, ফ্যাকসে টাইপের হয়ে যাচ্ছে মুখগুলো, চোখগুলোর জায়গায় কালো কালো কেমন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব লোকগুলো হাওয়ায় মিলিয়ে গেল। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে, সে দুটো যেন কাকড়া বিছে, ছুতোই ভয় করল নিতাইয়ের। তাড়াতাড়ি সে মৃতদেহটির উপর কম্বলটি টেনে দিল আবার। এরপরে নিতাইয়ের ইচ্ছা হলো দৌড়ে পালাতে, এক ছুটে সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত। কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে সে কত দূরেই বা দৌড়ে যাবে, পালাবেই বা কোথায়? তাছাড়া পালাবে কেন? সে তো কোনো দোষ করেনি। আর বিষ্ণুটাও যদি এই সময় থাকতো। এখন নিতাইয়ের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া। খুনের মরা কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে, পুলিশই এখন এর দায়িত্ব নিক। কিন্তু থানা এখান থেকে প্রায় 3 মাইল দূরে। এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা সে যাবে কি করে? এখান থেকে 1/2 মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায়। তবে এত রাতে সেখানে কোন রিক্সাওয়ালা বসে থাকবে? কি যে করা যায় এখন? ভয় ভাবনায় নিতাই ঠকঠক করে কাঁপতে লাগলো। নিতাইয়ের ঘোর ভাঙল একটা কুকুরের কুঁই কুঁই শব্দে। কুকুরটি মৃতদেহের কাছে এসে গন্ধ শুকছে। নিতাই আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল। এই হুস 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 হুস। কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলেই কেলেঙ্কারি। কুকুরটাকে একটা চেলা কাঠ তুলে ছুঁড়ে মারতে, তবে সেটা একটু দূরে সরে গেল। শ্মশানে নিতাই বহু রাত একা কাটিয়েছে, কিন্তু কোনো দিন এমন ভয় হয়নি। মৃতদেহটির দিকে একবার তাকালো, শুধু মুখখানা দেখেই কিছু বোঝা যায় না। ফুটফুটে একটি যুবতীর মুখ, যেন একবার ডাকলেই জেগে উঠবে। এখন তো মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না। কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফ্যাসাদে পড়বে কে জানে। যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা। নেতাই পুলিশকে তাদের হদিশ কিছুই দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে কিনা, বা লোকগুলো কি সত্যিই মানুষ ছিল? নিতাই আর দাঁড়াতে পারছে না, আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে আছে। আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজ্ঞাতেই নিতাই হাতটা বাড়িয়ে মেয়েটার মুখ থেকে জল মুছে দিতে গেল। ফর্সা সরল মুখখানা, এরকম কোনো সুন্দরী যুবতী এত কাছাকাছি কখনো বসেনি নিতাই। যদি জীবিত থাকতো মেয়েটি, তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগিয়ে চেঁচিয়ে উঠত না? আহা, সত্যি যদি তাই হয়, নিতাই এর উপর রাগ করার জন্য মেয়েটি যদি বেঁচে ওঠে, সে যত ইচ্ছে রাগ করুক তবু বেঁচে ওঠুক। এরকম একটা সুন্দর মেয়েকে কোন পাষণ্ড খুন করলো? নিতাই মেয়েটির গালে আবার হাত রাখলো। কি নরম স্পর্শ! কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এত বৃষ্টিতে ভিজছে, তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। নিতাই মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, জেগে ওঠো, অনেকক্ষণ তো ঘুমোলে। নিজেই হাসলো নিতাই।
এ কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত। শুধু একে খুন করেনি, কেউ যেন প্রতিহিংসা নেবার জন্য এর সুন্দর শরীরটা ভালা ভালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থাকে নিতাই। নিতাই ভালোবেসে ফেলল মেয়েটিকে। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী, যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না। চুমু খেলে, একে একটা চুমু খেলে কি রাগ করবে? এই চিন্তায় নিতাই এমন উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। তখন মৃত মেয়েটি ফিসফিস করে বলে উঠল, ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে নিতাই গো গো শব্দ করতে লাগলো। নিতাই অবাক হয়ে ভয় পেয়ে দেখলো মেয়েটা জেগে উঠেছে। মধুরিমা বলতে থাকলো, আমার গ্রামের নাম আরাপুর। আমি মামা বাড়িতে থাকতাম। ছোটবেলাতে আমার মা বাবা মারা যায়। আমার নামে অনেক সম্পত্তি ছিল। সেই লোভে আমার মামা আমার সম্পত্তি জোর করে তার নামে লিখিয়ে দেয় এবং আমাকে নৃশংসভাবে খুন করেছে। তুমি একটু দেখো। নিতাই এরপর ভয়ে সাহারা হয়ে জ্ঞান হারালো। পরের দিন নিতাইয়ের জ্ঞান ফিরেছিল দুপুরবেলা। সে অনবরত চিৎকার করছিল, মৈনাক দাস, আরাপুর গ্রাম। পুলিশ মৈনাক দাসকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করবার পর নিতাই সম্পূর্ণ সুস্থ হয়।